হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সবাই ভালো আছি। আপনাদের বুঝতে হয়তো বাকি নাই কেন আমি জামা কাপড় লাগেজ গুছাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বাংলাদেশ বাই বাই দিচ্ছি, চলে যাচ্ছি আমি এই দূরপ্রবাসে। গাইস, অনেকটা দুঃখ কষ্ট নিয়ে এই সোনার দেশ ত্যাগ করতে হচ্ছে। আমার মতো হাজারো ছেলে পড়ে আছে ওই দূরপ্রবাসে, এই সোনার বাংলাদেশ ছেড়ে, মায়ের কোল ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে। না জানি তারা কেমন আছে। এখন আমাকে বিদায় দেওয়ার সময় এসে গেছে। আমি আর থাকবো কিছুক্ষণ এই সোনার বাংলাদেশে। আমার পিছে আমার হতভাগা বাবা, তিনি দাঁড়িয়ে আছে। কখন আমাকে জড়িয়ে ধরবেন, জড়িয়ে ধরে তার মনের যে আকাঙ্ক্ষাটা মিটাবেন। আমি যেখানে যাই শুধু পিস পিস আমার পিস পিস ছাড়তেছেন, কখন জানি একটু জড়িয়ে ধরে কান্না করবো। কখনো ভাবিনি যে আমি এত জ্বালাইছি আমার বাবা মাকে। কখনো ভাবিনি আমার বাবা আমাকে এতটা ভালোবাসে। তার বিদায় দেওয়াটা আমাকে এতটা ইমোশনাল করে তুলছে যে আমি বুঝতে পারলাম যে সারাদিন আমাকে বকাঝকা করলেও আমাকে কতটা ভালোবাসে। সত্যি কথা বলতে আমি আমার বাবাকে অনেকটা ভালোবাসি। আমার পরিবার পরিজনের প্রত্যেকটা লোককে আমি অনেক বেশি ভালোবাসি, কিন্তু কখনো বলা হয় না আমাদের ছেলেদের জড়িয়ে ধরে যে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। তো একে একে সবাই আমাকে বিদায় দিচ্ছে, আমার বড় ভাই, ছোট ভাই, ফুয়াতো ভাই, বাবা। আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার বাবার পরে যদি কেউ থাকে আমার বাবার মতো, সেটা হচ্ছে আমার বড় ভাই। আমার জন্য এই জীবনে অনেক কিছু করছে, তার গল্প আমি আপনাদেরকে বলবো, দেখতে থাকুন ভিডিওটা। গ্যাস, আমি বলে নিচ্ছি সবার আগে যে এখন আমি কোন দেশে যাচ্ছি। এখন আমি যাচ্ছি সৌদি আরব। তবে তার আগে আমার জীবনে ঘটে যায় বিরাট বড় একটি ঘটনা, একটি ঝড় বয়ে যায়। সেটা হলো, আমি দীর্ঘ 6টি মাস লিবিয়াতে ছিলাম। আমি 2023-এর শেষ দিয়ে আর কি লিবিয়া প্রবেশ করি। তো ওখানে অনেকটা ঝড় তুফান আমার উপর দিয়ে যায়, মাফিয়াদের কাছে ধরা খাই, জেল খাটি। এক পর্যায়ে আমি কখনো ভাবি নাই যে আমি দেশে বেঁচে ফিরবো। আলহামদুলিল্লাহ, বাবা মার অটল চেষ্টায়, বড় ভাইয়ের অটল চেষ্টায়, টাকা পয়সা খরচের পর আমি বাংলাদেশে আমাকে ফিরিয়ে আনছে। বাংলাদেশে ফিরিয়ে আনার পর আমার চেহারাটা একবার দেখেন। আমি যখন বাংলাদেশ থেকে বিদায় নিই তখন আমার চেহারা ছিল এরকম, আর বাংলাদেশে আসার পর আমার অবস্থা হয়েছে এরকম। আলহামদুলিল্লাহ, এখন আমি আবার সৌদি দিতেছি, এখন আবার এরকম। তো আমি 6টা মাস লিবিয়াতে ছিলাম। আমি যখন যে কোনো সময় আমার বড় ভাইকে কল করছি, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য লেট হয় নাই আমার বড় ভাই ফোনটা রিসিভ করার জন্য। আমার পিছে আমার বড় ভাই থেকে শুরু করে আমার পরিবার আমার পিছে 45 লক্ষ টাকা খরচ করছে শুধু আমাকে জীবিত দেখতে চান বলে। আলহামদুলিল্লাহ, তাদের দোয়ায়, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাকে আবার দেশে আনছেন। আলহামদুলিল্লাহ, এখন আমি আবার সৌদি যাইতাছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওই নিঃস্ব ফ্যামিলিটাকে আমার জন্য যা হারাইছে তার দ্বিগুণ ফিরিয়ে দিতে পারি ইনশাআল্লাহ। ইমিগ্রেশন পার হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। পার হওয়ার পর ওয়েটিং রুমে আর কি যখন বিমানগুলো দেখতে পারলাম, তখন আমার ভিতর একটা জিনিসে হা হা করতেছে। কিছু কথা মনে পড়ে গেল। কথাগুলো হলো, যেদিন মেডিকেল করতে গিয়েছিলাম সেদিন আকাশে বিমান দেখে মনে মনে অনেকটা আনন্দ হচ্ছিল। মনে মনে ভেবেছিলাম আমিও বিমানে উঠবো। মনের ভিতরে আনন্দ ছিল অনেক। যখন ভিসাটা বের হলো তখন থেকে কেন জানি না মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল। মনে মনে ভাবতাম বাবা মা, ভাই বোন, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে যেতে হবে এই দূরপ্রবাসে। এই ভেবে রাত্রিবেলা বসে বসে কান্না করতাম, কারণ এর আগে দীর্ঘ 6টি মাস লিবিয়াতে কাটিয়েছি। এক একটা দিন আমার কাছে কেমন গেছে তা আমি জানি। যখন আমার হাতে টিকিটটা এসে পড়লো তখন আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। আর যেদিন আমি বিমানে উঠলাম তখন আমার মুখ থেকে হাসিগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। বিমানে উঠে জানালার পাশে বসে নিজেকে নিজেই প্রশ্ন করতাম, আজ তো আমার অনেক আনন্দ হবার কথা। বিমানে বসে মুখে হাসি থাকলেও ভিতরে কেমন হচ্ছে তা একমাত্র আমি ফিল করতে পারছিলাম। কিন্তু চোখের পানি কেন চলে আসছে বুঝতে পারছিলাম না। আমি ভেবেছিলাম দিনটা খুব আনন্দের হবে, কিন্তু বিশ্বাস করেন আমার জন্মের পর থেকে এরকম জঘন্য দিন আমার কখনো আসেনি। এতটা খারাপ লাগতেছিল যখনই ভাবতাম যে এই দেশ ছেড়ে আমি চলে যাচ্ছি, আর কবে ফিরবো তা আমি জানি না। আসলে বলতে গেলে দেশ ছেড়ে আসা প্রবাসী আমরা। বাড়িঘর, পরিবার পরিজন সবাইকে ছেড়ে আসা। হ্যাঁ, আমরা প্রবাসী। আমাদের নিজের কোনো খুশি নেই, পরিবার হাসলেই আমরা হাসি। আমাদের নিজেদের কোনো জীবন নেই, পরিবার বাঁচলেই আমরা বাঁচি। জি জনাব, আমরা প্রবাসী।
যাই হোক গাইস, অনেক কথা বলে ফেললাম, তো চলেন এবার আমার বিমান যাত্রা থেকে শুরু করে একেবারে সৌদি আরব পৌঁছানো পর্যন্ত আমার কি কি ফেস করতে হলো এন্ড বিমানে কি কি ঘটলো, চলেন আপনাদেরকে একটু শেয়ার করি। প্রথমত তো আমি এয়ারপোর্টে ঢুকলাম, ঢোকার পর আমার লাগেজ প্যাকিং করে নিলাম আর কি, র্যাপিং। এরপর বিমানে উঠলাম, আমাদের ফ্লাইট ছিল আর কি মুম্বাই। তো আমরা মুম্বাই চলে আসলাম। এখন মুম্বাই চলে আসার পর এখানে দেখতে পেলাম যে এখানে এখানে যে এয়ারপোর্টটা অনেক সুন্দর করা হয়েছে, অনেকটা ভালো লাগলো এই জায়গায়। তো এই জায়গায় আমরা কিছু টাইম আর কি রেস্ট করলাম, যেমন ধরেন 2 ঘন্টা বা 3 ঘন্টা ট্রানজিট দিয়েছিল আমাদেরকে এই জায়গায়। তবে মুম্বাই যদি আপনি আসেন তাহলে মুম্বাই আর কি এয়ারপোর্টের ভিতরে এত সুন্দর একটা মার্কেট করা হয়েছে, মানে অসাধারণ, আমার খুবই ভালো লাগলো। এখানে মার্কেটটা অসাধারণ ছিল, ডেকোরেশনটা আর কি সেই ছিল এক কথায়। প্রথমত আমি মার্কেটটা পুরো ঘুরলাম, এ টু জেড কোথায় কি দোকান রাখা হয়েছে। তবে দোকানগুলো ছিল অনেক সুন্দর, দোকানগুলো অনেকটা গ্যাপ রাখা হয়েছে, আর দোকানগুলো ছিল অনেক বড়। এখানে অনেক কিছু পাওয়া যায়, আপনারা দেখতে পারতেছেন ভিডিওর মাধ্যমে। আমাদের বিমানের নাম ছিল এয়ার ইন্ডিয়া। তো আপনি যখন ওয়েটিং রুমে আমরা ছিলাম, ঠিক আছে, যখন আমাদের ট্রানজিট ছিল 3 ঘন্টা, দেখেন আমরা ঘুরতেছিলাম, কত সুন্দর করে রাখা হয়েছে। এখানে যদিও ইন্ডিয়া মূর্তি টুর্তি অনেক কিছু রাখা হয়েছে, আর এখানে অনেক পুরনো জিনিস আর কি এখানে রাখা হয়েছে, দেখেন ফুল ভিডিওর মাধ্যমে। তো আমরা বসে না থেকে আর কি এখানে ফটোশুট আর কিছু চিত্র উঠাইয়া নিলাম মুম্বাই এয়ারপোর্টের। তিন ঘন্টা ট্রানজিট পার করার পর আমাদের এখন বাসে করে আর কি বিমানের সামনে নিয়ে যাওয়া হইতেছে। তো এই ফাঁকে আর কি এই সময়ের ভিতরে আমি আবার একটু ভিডিও করে নিলাম। এই যে আমাদের বিমানটা, আমি অলরেডি বিমানে প্রবেশ করেছি। প্রথমে আমি উঠলাম, দেখি পুরাই ফাঁকা ছিল সিটগুলো। আর এখানে আর কি যেই বিমান পরিবেশন করার জন্য আর কি যারা দায়িত্বে ছিল তারা হয়তো বা ইন্ডিয়ারই ছিল, ঠিক আছে। আমরা চলে আসলাম ইতিমধ্যে সৌদি আরব। দেন আমরা এখন সৌদি আরবের আকাশে আছি, দেখেন রাত্রে সৌদি আরব। তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই প্রবেশ করছি। প্রবেশ করার সাথে সাথে আর কিছু পাইছি বা না পাইছি, ওরে আল্লাহ, এতটা গরম, মানে অনেক গরম ছিল, যা বলার মতো না। কিছু করার নাই, সৌদি আরব আসছি। তবে দুঃখের বিষয় হচ্ছে আমার লাকেজটার 12টা বাজায় দিছে, দেখেন। মানে বাংলাদেশ থেকে আনছি, তারা কিভাবে কি করলো বুঝতে পারলাম না। মানে লাকেজটা পুরো ভাঙ্গা মানে চুরমার হয়ে গেছে। যদি আমি মনে করেন যে র্যাপিং না করাইতাম তাইলে আমার লাগেজটা কি অবস্থা হইতো আল্লাহই জানে। ফাইনালি আমাদেরকে রিসিভ করা হলো, দেন এখন আমরা বাসায় যাইতাছি। তবে সৌদি আরব আসার পর একটা জিনিস খুব ভালো লাগলো, আমরা জেদ্দা এয়ারপোর্টে নেমেছিলাম। তো ওখান থেকে আর কি মক্কা যেতেছিলাম, দেখেন মক্কার যেই হেরামের যে ঘড়িটা দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ সৌদি আরব এসে আর কি রুম থেকে বের হলাম এন্ড আমরা মসজিদে চলে আসলাম নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ মসজিদটা খুব সুন্দর।